সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বাজারে গুঞ্জন রয়েছে তিনি শনিবারের মধ্যেই পদত্যাগ করতে পারেন। নাহিদ ইসলামকে ডেকেও তিনি আসলে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, এটা জানিয়ে তিনি পদত্যাগ করতে চান, এরকম কথা জানিয়েছেন। নাহিদ ইসলাম তাকে আন্তরিকভাবে অনুরোধ করেছেন যে তিনি যেন তার পদে থাকেন। এখন প্রশ্ন হইল, ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করবেন কিনা? এখন হঠাৎ করে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই সিদ্ধান্তটা নিলেন, কিংবা তিনি কেন পদত্যাগ করতে চান? তার দুর্বলতা নাকি অন্য জায়গা থেকে তার উপর চাপ আসছে? এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা খুবই জরুরি। তার আগে জানা দরকার এই সরকার আসলে কিসের উপর দাঁড়িয়ে রয়েছে। এই সরকার মূলত তিনটা পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে। ধরেন সরকার, আমি আগেও বেশ কয়েকবার বলেছি, এই সরকার যে পাটাতনের উপর বসে আছে, এই পাটাতনটা আগলে ধরে রেখেছে তিনটা পিলার। একটা সেনাবাহিনী, একটা বিএনপি সহ রাজনৈতিক দল, আর একটা হচ্ছে যারা তাকে ক্ষমতায় বসিয়েছে, শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যারা, সেই অভ্যুত্থানকারীরা। এই তিনটা পাটাতনের উপর বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মধ্যে দুইটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ছেড়ে দিয়েছেন, যার কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। এখন কথা হইল, কিভাবে সেনাবাহিনীর সঙ্গে ইউনূসের দ্বন্দ্ব শুরু হইল এবং বিএনপির সঙ্গে দ্বন্দ্ব শুরু হইল, এগুলা নিয়ে আলাপ করব। তার আগে একটা জিনিস বলা দরকার, এই সরকারের বা এখন বর্তমান বাংলাদেশে যে সেন্টার অফ পাওয়ারগুলো রয়েছে, এগুলোকে এক একটা জায়গা থেকে নষ্ট করা হয়েছে। যেমন একভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের এখন যে পরিস্থিতি, এটাকে বললে এই পরিস্থিতিতে আসার পেছনে যে দায়, এই দায়টা এখনকার এই দায়টা শফিকুল আলম এবং হচ্ছে খলিলুর রহমানকে দেওয়া যায়। সেনাবাহিনীকে যে আট চোখে দেখা হয়, এটার একমাত্র কারণ হচ্ছে তাদের সেনাপ্রধান। কেননা ওই সেনাপ্রধান শেখ হাসিনার আমলেই নিয়োগপ্রাপ্ত বলেই তাকে শেখ হাসিনার লোক হিসাবে বিবেচনা করা হয়, এবং তার সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকার কারণেই তাকে আওয়ামী লীগ সরকারের লোক হিসেবেই দেখা হয়। কেউ কেউ মনে করে থাকেন এখনো সেনাপ্রধানের সঙ্গে আওয়ামী লীগের কানেকশন রয়েছে। আর বিএনপি ক্ষমতায় দ্রুত যাওয়ার যে টেন্ডেন্সি, সেটাই হচ্ছে বিএনপিকে এক ধরনের এই সেন্টার অফ পাওয়ারের অন্যতম একটা পার্টকে কিছুটা প্রশ্নবিদ্ধ করেছে। আর এনসিপি কিংবা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা দীর্ঘদিন ক্ষমতায় রাখতে চায়, কেননা তাকে দীর্ঘদিন ক্ষমতায় রাখলে মূলত ক্ষমতার বাহিরে থাকলেও তারা ক্ষমতার স্বাদটা পাবে। এখন আসি, সেনাবাহিনীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বন্দ্বটা কোথায়, কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের দ্বন্দ্বটা কোথায়? দ্বন্দ্বটা একেবারে শুরু থেকে, এর বীজ বপনটা হয়েছিল সম্ভবত যেই দিন ওয়াকার নিয়োগ হয়েছিল সেদিন থেকে। কেননা তখন তো জানতো না যে এই শেখ হাসিনার পতন হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বসবে। কিন্তু অজানা সময়ে তার নিয়োগ হইলেও, মানে সেই সময়ে আওয়ামী লীগের সময়ে তার নিয়োগ হইলেও, যেহেতু যেহেতু তার পতন হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় বসেছে, এর মধ্য দিয়ে তার আওয়ামী লীগের আমলে তার নিয়োগ এবং আওয়ামী লীগের যে সরকার প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা, তার সঙ্গে তার পারিবারিক সম্পর্কের কারণে অনেকেই এই দুটোকে মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা দেখলাম অনেকেই এটা নিয়ে নানান ধরনের গুজব ছড়িয়েছে, নানান ধরনের কথা বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আসলে সেনা প্রধান চান না, এরকম কথাবার্তা বলেছেন। এটা একটা বিষয়। এরপরেও বেশ কিছু ফলো আপ রয়েছে, যে যার মধ্য দিয়ে এই সরকারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে। সেটা কোথায়? যখন খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়, তখন তাকে হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাকে নিরাপত্তা উপদেষ্টা করা হইল। এরপরই খলিলুর রহমানকে নিয়ে নানাজন মুখরোচক কথাবার্তা বলা শুরু করলেন। পিনাকি ভট্টাচার্য তো তাকে মাস্টার মাইন্ড হিসাবেই দেখাইলেন, তার মাস্টার মাইন্ড হিসাবে উপস্থাপন করলেন। খলিলুর রহমান যখন পদে বসেন, তার সঙ্গে একজন জেনারেলের সঙ্গে খুব দহরম মহরম হয়ে ওঠে। এগুলো বাজারের কথা, এগুলো গুঞ্জন, তবে এই গুঞ্জনের কিছুটা বেস অবশ্যই রয়েছে। প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসান, যার সঙ্গে এই পিনাকির মাস্টার মাইন্ড খলিলুর রহমানের সঙ্গে দহরম মহরম এবং ভালো সম্পর্ক গড়ে ওঠে, এই গড়ে ওঠাটা আসলে সেনা প্রধান খুব ভালোভাবে নেয়নি।
সেনাবাহিনীর আরো বেশ কিছু সিনিয়র অফিসার এটা আসলে ভালোভাবে দেখেনি। তারা কি করলো? তারা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিল তাকে যেন এখান থেকে সরিয়ে দেওয়া হয়, প্রিন্সিপাল স্টাফ অফিসারের পদ থেকে সরিয়ে দেওয়া কিংবা তাকে যেন বরখাস্ত, এরকম কোনো একটা অনুরোধ করে একটা চিঠি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই চিঠিটা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়ে রাষ্ট্রপতির কাছে যেত, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই চিঠিটা তার দপ্তরেই ফেলে রেখেছেন। ফেলে রেখে মূলত এটাকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। এই রকম চিঠি সেনা প্রধানের সেনা দপ্তর থেকে দুবার এসেছে, কোনোবারই পাত্তা দেওয়া হয়নি। সেনাবাহিনী এটাকে একেবারেই ভালোভাবে নেয়নি। এটা একটা, এই যে দ্বন্দ্বের এটা একটা কেন্দ্র। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকের চাপেই হোক কিংবা তিনি মনে করছেন যে এই সেনা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর নির্বাচনকে কেন্দ্র করে একটা চাপ দিয়ে যাচ্ছেন, নানান ইস্যুর মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছেন এই ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবেন। এরপর আমরা দেখলাম না দেশের অনেক ইউটিউবার, তারপরে অনেকজন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করলেন যে এই ওয়াকারকে সরিয়ে দেওয়ার ঘটনায় হচ্ছে তিনি যে কোনো সময় একটা কু করে ফেলতে পারেন, তিনি হচ্ছে ক্ষমতা দখল করতে পারেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে ফেলতে পারেন, আউটস্টেট করে দিতে পারেন। নানান কথাবার্তা যে আমরা শুনছি এবং শুনেছিলাম এবং যে এগুলো নিয়ে আমরা হাসছিলাম, এগুলো একেবারে নিতান্তই গুজব নয়, এগুলোর কিছুটা বেস রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেনা প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য চিঠিও তৈরি করে ফেলেছেন, তবে বাদশাদে সেনাবাহিনীর কর্মকর্তারা এবং যে সেনা সদস্যরা রয়েছেন তারা, এমনও নাকি কথা হয়েছে যে সেনা সদস্যদের অনেকেই বলেছেন আমাদের চিফকে সরাতে হলে আগে আমাদেরকে ফেস করতে হবে, এরকম কথাও হয়েছে। এরপরেই সেনাবাহিনীর যে উচ্চতর কর্মকর্তারা, জেনারেলরা, ব্রিগেডিয়ার জেনারেলরা, আরো অনেক কর্মকর্তারা এবং বিদেশি দূতাবাসের অনেকজন এখানে একসঙ্গে হয়ে এই ঘটনা মিটমাট করেছেন। অর্থাৎ এই ওয়াকারুজ্জামান সেনা প্রধান পদে থাকছেন, এটা এক ধরনের মিটমাট হয়েছে। থাকার পর তিনি যখন হচ্ছে অফিসার্স অ্যাড্রেসের যে প্রোগ্রাম যেটা হচ্ছে মঙ্গলবারে হইল, সেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে নির্বাচন দেওয়ার বিষয়ে একটা নির্দিষ্ট করে কথা বললেন, যেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া হয় বা হতে পারে এরকম কথা বললেন, এবং 1 জানুয়ারি থেকেই তিনি নির্বাচিত সরকার দেখার কথা বললেন। তিনি আরো কঠোর হওয়ার কথা বললেন এবং করিডোর নিয়ে কথা বললেন যে এই রকম কর্মকাণ্ডগুলো সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে করতে পারে না, করিডোরের বিষয়টা। তারপরে হচ্ছে এই যে বন্দর নিয়ে যে কথাটা, বিদেশিদেরকে দেওয়ার নিয়ে যে কথাটা হচ্ছে, এগুলোর স্পষ্ট বিরোধিতা করেছেন। অর্থাৎ খলিলুর রহমানের নিয়োগ পাওয়ার পর যেসব কর্মকাণ্ডগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার হাতে নিচ্ছে সেগুলোর বিরোধিতা করেছেন অনেকগুলো। একই সঙ্গে শফিকুল আলম যে কথাটি বললেন একটি টক শোতে যে উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং, যে আমরা সবকিছু করার ম্যান্ডেট এই সরকারের রয়েছে, সেনা প্রধান এটাকেও আঘাত করেছেন যে এই সরকার চাইলে সবকিছু করতে পারে না। একটা লাইন অফ ডিমার্কেশন দিয়ে দিয়েছেন, এই সরকারকে বুঝিয়ে দিয়েছেন তাদের সীমাবদ্ধতা কতটুকু। এই জায়গায় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাবাহিনীর এবং সেনা প্রধানের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করছেন তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, এটা একটা গেল। আর একটা পয়েন্ট হচ্ছে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরোধটা কি? মূলত বিরোধ নির্বাচন। বিএনপি এই সরকার ক্ষমতায় বসার কিছুদিন পর পরই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপর এক ধরনের চাপ প্রয়োগ করে আসছে, যে হচ্ছে যেন নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করে। ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে আগামী 2026 সনের জুন জুলাই পর্যন্ত একটা টাইম ফ্রেম হচ্ছে ঘোষণা করেছেন। এতে বিএনপি সন্তুষ্ট না। বিএনপি বলেছে স্পষ্টত ডেট দেওয়ার জন্য, যার মধ্য দিয়ে তারা নির্বাচনের প্রস্তুতি নিতে পারে এবং এই সরকারও তাদের ক্ষমতা সীমাটা, তাদের সময়কালটা যেন নির্ধারণ করে ফেলে। কিন্তু এই সরকারও সেটা করেনি, বিএনপিও এটার জন্য অনবরত চাপ দিয়ে যাচ্ছিল। আমরা জানি বিএনপিতে দুটা গ্রুপ রয়েছে, একটা মধ্যপন্থী আর একটা হচ্ছে ডানপন্থী। অনেকেই এটা শোনার পর বলবেন যে বিএনপির মধ্যে গ্রুপিং নেই। ভাই, আপনি হয়তো জানেন না বিধায় সেটা বলতে পারেন, কিন্তু বিএনপির মধ্যে স্পষ্টত এই দুটা গ্রুপ রয়েছে। প্রথমে সরকারের সঙ্গে নেগোসিয়েশন করেছে মধ্যপন্থী গ্রুপটা, যেটা এই বিএনপির মহাসচিবের নেতৃত্বে রয়েছে, কিন্তু তারা এই সরকার থেকে স্পষ্টত কোনো রোড ম্যাপ, কোনো ডেট আদায় করে নিতে পারেনি। এরপর তারা একটু আড়ালে গেল। বিএনপির ডানপন্থী যারা একটু
চাপ দেওয়া, আন্দোলন করে আদায় করে নেওয়ার যে গ্রুপটা, তারা এবার মাঠে নেমেছে। তারা মাঠে নেমে অনবরত সরকারের উপর চাপ দিয়ে যাচ্ছে নির্বাচনের বিষয়ে স্পষ্টত ডেট দেওয়ার জন্য। যখনও সরকার এই ডেটটি ঘোষণা করছে না, তখন তারা এই সরকারের উপর নানান অভিযোগ তোলা শুরু করেছে যে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাচ্ছে, সরকার কোনো না কোনোভাবে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করছে। একই সঙ্গে ইশরাকের যে নিয়োগ নিয়ে যে আলোচনাটা তৈরি হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এককভাবে তার শপথ নেওয়ার বিষয়টি ঠেকিয়ে দিয়েছে। এই নিয়ে বিএনপির মধ্যে বিএনপির দিক থেকে সরকারের উপর চরম একটা চাপ দেওয়ার জন্য তাদের মধ্য থেকে চাপ দেওয়া হচ্ছে এই সরকারকে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসলে এই যখন তাদেরকে যে তিনটা ফিলার এই সরকারকে আগলে রেখেছে, তার মধ্যে দুটা যখন হচ্ছে তাদের হাত ছেড়ে দিচ্ছে, যখন তাদের বিরুদ্ধে আন্দোলনে নামছে এবং বিএনপির পক্ষ থেকে স্পষ্টত সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে তারা এই সরকারকে আর সমর্থন দেবে কিনা সেটা তারা বিবেচনা করবে, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝে গেছেন সেনাবাহিনী তার পক্ষে নাই, বিএনপি তার পক্ষে নাই। তার মানে তার আসলে কাজ চালিয়ে যাওয়া আসলে কোনোভাবেই আর সম্ভব না। সেই কারণেই হয়তো তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন। এখন কথা হলো বিএনপির যে অভিযোগ এই সরকারের বিরুদ্ধে, সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাচ্ছে, সরকার বিএনপিকে মাইনাস করার চেষ্টা করছে, সরকার বিএনপি শক্তিকে খর্ব করার চেষ্টা করছে, বিএনপিকে মানুষের কাছে নেগেটিভলি উপস্থাপন করার মধ্য দিয়ে তাদের ভোট কমানোর চেষ্টা করছে, সর্বোপরি যেটা নির্বাচনকে অনেক দূর ঠেলে নেওয়ার চেষ্টা করছে। বিএনপির যে এই অভিযোগগুলো কি কোনোভাবে কি আসলে একেবারে ফেলে দেওয়ার মতো? একেবারেই না। কেন? এই সরকার ক্ষমতায় বসলো, সরকার নিজে নিজে করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, সরকার বলছে এটা হিউম্যানিটেরিয়ান চ্যানেল, সরকার বলছে এটা রিলিফ চ্যানেল, সরকার বলছে এটা রিলিফ প্যাসেজ, যেটাই বলেন আপনি রাখাইন রাজ্যে ঢোকার জন্য একটা রোড দিচ্ছেন, তার মানে সামহাউ এটাকে করিডোর কল করা যায়, যে কোনোভাবে এটা করিডোর। এই সরকার কেন পারতো না সবার সঙ্গে বসে এটার বিষয়ে কথা বলতে? সরকার কেন নিজে নিজে সিদ্ধান্ত নিল? তার মানে বিএনপির যে অভিযোগ সেগুলো কিছুটা হইলেও এখানে এসে কিছুটা হইলেও এই সন্দেহটা বাস্তবতার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। এটা একটা। বন্দরের বিষয়ে সরকার নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছে। দেশের সবাই বলছে সরকার এককভাবে এটা সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু তারা নিয়ে নিচ্ছে। শেষ পর্যন্ত আর্মির চাপে, বিএনপির চাপে তারা সেখান থেকে সরে আসতে হইল। আরেক সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং, তার মানে তার সবকিছু করার ম্যান্ডেট রয়েছে। এর মধ্য দিয়ে আসলে তিনি সরকারকেই ডুবিয়েছেন। কখনোই আপনি এককভাবে সবকিছু করার ম্যান্ডেট পান না। একটা নির্বাচিত সরকারেরও সবকিছু করার ম্যান্ডেট নেই। দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়ে সবকিছু করার ম্যান্ডেট তাদের নেই, কখনোই পারে না। এই প্রেস সচিব এই কথাটি বলার মধ্য দিয়ে তিনি আসলে বুঝিয়ে দিয়েছেন যে তারা চাইলে সেনাবাহিনীকে তোয়াক্কা নাও করতে পারেন, বিএনপিকে তোয়াক্কা নাও করতে পারেন, তারা চাইলে সবকিছু করতে পারেন। আরেকটা ফিলার যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করেছেন, এনসিপি অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলামরা, তারা কি এই সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করেছে? সরকারের কিছু কিছু সিদ্ধান্তের বিরোধিতা করে তারা সবার আগে মাঠে নেমেছে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টি টেবিলে হইতে পারত, তারা ঠিক 3 দিন এই শহরকে অবরুদ্ধ করে রেখে কয়েকজন মানুষ নিয়ে তারা হচ্ছে এই দাবিটা আদায় করে নিল। আপনারা চাইলে পারতেন না প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি ফেস টু ফেস মিটিং করে আপনারা এই বিষয়ে সিদ্ধান্তে আসতেন? আপনারা কি অনবরত আন্দোলনের কথা বলে চাপ দিয়ে, যেটা বিএনপিও নির্বাচনের কথা বলে আসলেও তারা হচ্ছে গত কিছুদিন ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন নামেনি, প্রথম 7-8 মাস আপনারাই নেমেছেন সরকারের বিরুদ্ধে আন্দোলনে, তার মানে আপনারাও ওই সরকারের বিরুদ্ধে নেমেছেন। সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মন খারাপ হওয়ার এবং এই দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো অনেকগুলো কারণ রয়েছে। তিনি যথার্থ সহায়তা কিন্তু পাননি। এখন কথা হইল তিনি কি আসলে পদত্যাগ করবেন কিনা? পদত্যাগ করার অনেকগুলো কারণ, সে কারণগুলো তার কাছে একদম স্ট্রংলি রয়েছে, কিন্তু পদত্যাগ করে তিনি আসলে যাবেন কোথায়? তিনি পদত্যাগ করা মানে এখানে নতুন করে আরেকটা সংকট তৈরি হওয়া, আরেকটা সরকার তো এখানে বসাইতে হবে। সেই সরকারটা কিভাবে বসবে? সুপ্রিম কোর্ট যে রেফারেন্স দিয়েছে সেই রেফারেন্সেই বসবে, নাকি
অন্য কোনোভাবে এই সরকার বসবে। আবার একটা সরকার, আমাদের সংবিধান, যদিও এই সরকারটা সাংবিধানিক সরকার না, কিন্তু সংবিধান মতে একটি সরকারের প্রধান যখন পদত্যাগ করেন, অটোমেটিক্যালি, যেহেতু এখানে উপপ্রধান উপদেষ্টা বা ভাইস অ্যাডভাইজার বলতে এরকম কেউ নেই, তার মানে এই প্রধান উপদেষ্টা পদত্যাগ করা মানে পুরা উপদেষ্টা পরিষদের পদত্যাগ হয়ে যাওয়া। যদি সেটাও না ঘটে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়ারে না থাকা মানে অনেকজনই তার সঙ্গে পদত্যাগ করে ফেলবেন। তার মানে এখানে আরেকটা সরকারের প্রয়োজন পড়বে। সেটা কিভাবে বসবে? সেটা কি কেয়ারটেকার হবে নাকি এরকম অন্তর্বর্তীকালীন সরকার হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শেষ পর্যন্ত তার সিদ্ধান্তে অনড় থাকেন এবং তাকে যদি সবাই ঠিক মতো বোঝাতে না পারেন যে আপনি থাকেন, তাহলে কিন্তু তিনি পদত্যাগ করছেন। এটা একেবারেই অবধারিত। আর যদি বোঝাইতে পারেন তাহলে হয়তো তিনি থাকবেন। এখন তিনি পদত্যাগ করলে হয়তো একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসতে পারে, যার মেইন উদ্দেশ্যই হবে নির্বাচন। সেই ক্ষেত্রে পরিস্থিতি জটিল। কেননা অন্যান্য স্টেট যারা রয়েছে, এনসিপি কিংবা জামাত ইসলামী আর অন্যান্য রাজনৈতিক দল, তারা মানবে কিনা সেটা একটা বড় বিষয়। এটা তো গেলে একটা। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস যদি থাকেন, তিনি তার স্বাধীনতা নিয়েই থাকবেন। তিনি বলবেন আমি যেভাবে কাজ করতে চাইবো সেভাবেই দিতে হবে। যদি বিএনপি সেটাতে অ্যাগ্রি করে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার সময় মতো করেই নির্বাচন দেবেন। তার মানে বিএনপির যেই দাবি সেটা থেকে তিনি দূরে সরে যাবেন। এই হইল পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে আসলে শেখ হাসিনার পতনের পর যেরকম একটা শক্ত সরকার, স্ট্রং সরকার দরকার ছিল, যাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অনেক হাই, সেটা হয়নি। সব মিলিয়ে দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের। এখন দেখার বিষয় হচ্ছে এই জল ঘোলা তো হয়েছে, এটা কতটা কর্দমাক্ত হইতে পারে সেটাই এখন দেখার বিষয়। সবাই বুঝিয়ে কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি রাখতে পারবেন, নাকি তিনি চলে যাচ্ছেন? চলে গেলে কি হচ্ছে, সেটাই এখন বড় প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।